বন্ধুরা, অবশেষে সুদীপার বাবাকে দেওয়া কথা রাখতেই আদিত্য সুদীপাকে বিয়ে করতে রাজি হয়। যদিও সুদীপা আদিত্যকে বলে আপনি চাইলে এখান থেকে চলে যেতে পারেন, কিন্তু আদিত্য পরমাকে জানায় আমি যখন হিমাদ্রি বাবুকে কথা দিয়েছি আমি সেই কথা রাখব। এরপর দেখানো হয় গ্রামবাসীরা মিলে আদিত্য সুদীপার বিয়ের মণ্ডপ সাজায়। বেশ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে আদিত্য সুদীপার বিয়ের মণ্ডপ। অন্যদিকে দেখানো হয় আদিত্যর কল পেয়ে পরমা আদিত্যের ভাই বোনদের নিয়ে নবীনপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একদিকে আদিত্য সুদীপার বিয়ে হচ্ছে, আর অন্যদিকে আদিত্যের খোঁজে নবীনপুরে আসছে পরমা। এরপর দেখানো হয় একে একে বিয়ের সব নিয়মকানুন শুরু হয়। শুভদৃষ্টি, মালা বদল, 7 পাক। সবশেষে পুরোহিত মশাই আদিত্যের হাতে সিঁদুর কৌটা তুলে দেন। পুরোহিত মশাই বলেন, নাও বাবা, এটা তুমি কনের সিঁথিতে পরিয়ে দাও। আদিত্য পুরোহিত মশাইয়ের হাত থেকে সিঁদুর কৌটো নেয়। সিঁদুর কৌটোর দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, আমি জানি সুদীপা, তুমি এই বিয়েতে রাজি নয়। তুমি মন থেকে আমায় বিয়ে করছো না, কারণ তুমি তো মনে মনে আমাকে ঘৃণা করো। কিন্তু বিশ্বাস করো, আমিও যে তোমাকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়েছি তেমনও নয়। আদিত্যর তখন মনে পড়তে থাকে সুদীপার সাথে তার প্রথম দেখা। তারপরেই কারণে অকারণে তাদের ঝগড়া, খুনসুটি, আর এরপরেই হিমাদ্রিবাবুর চলে যাওয়া। সবটা আদিত্যর চোখের সামনে ভাসতে থাকে। কল্পনায় অতীতের স্মৃতি মনে করতে থাকে আদিত্য। অন্যদিকে সুদীপা মনে মনে ভাবে আদিত্য হয়তো পরমার কথা ভাবছে, আর সেটা ভেবেই সুদীপা মনে মনে বলে, আমি জানি আপনি আমায় সিঁদুর পরাতে চান না, কারণ আপনি তো কখনো আমাকে সিঁদুর পরাতেই চাননি, আর সেজন্যই তো আমাকে সিঁদুর পরাতে এতটা দেরি হচ্ছে। তবে আপনি এইটা ভাববেন না আপনার হাতে সিঁদুর পরার জন্য আমি পাগল হয়ে আছি। আমিও কখনোই আপনার হাতের সিঁদুর পরতে চাইনি, কিন্তু ভাগ্য আজ আমাকে এখানে এনেছে। এদিকে দেখানো হয় নবীনপুরের সবাই তখন আদিত্যকে বারবার করে বলতে থাকে, কি হলো বাবা, তুমি সুদীপার সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও। আরেকজন বলে, বড়বাবু আপনি তোটা দেরি করছেন কেন? কেউ বলে, আদিত্য স্যার প্লিজ সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। পুরোহিত মশাইও বারবার করে আদিত্যকে বলতে থাকে, মেয়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও, বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। পিসিমণি আদিত্যকে বলে, বড়বাবু ও বড়বাবু, আপনি তাড়াতাড়ি আমার দিদিমণির সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিন। সিঁদুর না পরালে যে বিয়ে সম্পন্ন হবে না। অন্যদিকে দেখানো হয় পরমাদের গাড়ি এসে থামে সেই মন্দিরের সামনে। মন্দিরকে এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে সঞ্চালী বলে, এ কি, মন্দির এভাবে সাজানো হয়েছে কেন? তবে কি দাদাভাই বিয়ে করছে নাকি? অনির্বাণ সঞ্চালীকে থামিয়ে দেয়। পরমা বলে, তোমার সবসময় শুধু বাজে কথা, তাই না? প্লিজ এমন বাজে কথা বলবে না। এরপর দেখানো হয় পরমারা মন্দিরের সামনের ভিড় ঠেলে বিয়ের মণ্ডপে উপস্থিত হয়। তত সময় সবার কথায় আদিত্য সুদীপার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। সিঁদুর পরানো শেষ হলেই পরমা এসে আদিত্যকে বলে, আদিত্য। পরমাকে দেখে আদিত্যের হাত থেকে সিঁদুর কৌটো পড়ে যায়। এমন একটা দৃশ্য দেখে সুদীপা তখন পরমার দিকে তাকায়। অনির্বাণ, অভি, আরশি সবাই বারবার করে আদিত্যের কাছে জানতে চায় এসব কি হচ্ছে। আদিত্য তখন গ্রামবাসীকে বলে, বলুন এরপর আমাকে আর কি করতে হবে? পুরোহিত মশাই তখন আদিত্যকে বলে, তোমরা এখন দুজনে মন্দিরে যাও। মন্দিরে মায়ের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করো, আর তারপরে ঘন্টাটা বাজিয়ে দাও। পুরোহিত মশাইয়ের কথা শুনে আদিত্য উঠে দাঁড়ায়। তখনই অভি, আরশি, সঞ্চারী সবাই বারবার করে জানতে চায় এখানে হচ্ছেটা কি। আদিত্য বলে, আগে আমি পুরোহিত মশাইয়ের কথা মতো মন্দির থেকে আসি, বিয়ের সব নিয়মকানুন হোক, তারপরেই আমি তোমাদের সবটা বলবো। পরমা আদিত্যকে বলে, আদিত্য তুমি তোমার বিয়ে দেখার জন্য আমাদেরকে আসতে বলেছ? আদিত্য বলে, না পরমা। তখনই সুদীপা পরমার দিকে তাকায়। সুদীপা মনে মনে ভাবে, তার মানে আমি ঠিকই ভেবেছিলাম, এই পরমা। এরপরই সুদীপা অভিমানের দৃষ্টিতে আদিত্যের দিকে তাকায়। আদিত্য সুদীপাকে নিয়ে মন্দিরে যায়, আর পরমা আর চোখে দেখতে থাকে। পরমার চোখ বেয়ে অঝরে জল ঝরছে। তার প্রিয় মানুষ এইভাবে যে এত তাড়াতাড়ি অন্যের হয়ে যাবে সে কল্পনাও করতে পারেনি। সুদীপা আদিত্য ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে। অন্যদিকে সঞ্চালী বলে, আমরা তো বরপক্ষ, তো কনেপক্ষ কোথায়? তারা কি আমাদের আপ্যায়ন করবে না? তখনই সুদীপার পিসি এসে বলে, আসলে কি বলুন তো, কনেপক্ষ বলতে আমি আর এই নবীনপুরের মানুষজন, এছাড়া যে আমাদের দিদিমণির আর কেউ নেই। তখনই আরেকজন গ্রামবাসী এসে বলে, আসলে ওর বাবা।
সুদীপার বাবা হিমাদ্রি কিছুদিন আগেই মারা গেছেন, আর সেজন্যই তো মেয়েটার আজ এই অবস্থা। তখনই পিসিমণি বলে, তোমরা বরপক্ষ, তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। তবে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বিয়েটা দিতে হয়েছে সেটা শুধু আমরাই জানি। আমরাই তো সব কিছু নিয়মকানুন মেনে ওদের বিয়েটা দিলাম। তোমরা আমাদের ওপর রাগ করে থেকো না। আমরা বাধ্য হয়ে এই বিয়েটা দিয়েছি, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমাদেরও ইচ্ছে ছিল বরপক্ষকে নিয়ে ধুমধাম করে বিয়েটা দিতে, কিন্তু এইভাবে চুপিসারে মন্দিরে বিয়েটা দিতে হয়েছে। তাই দয়া করে তোমরা কেউ কিছু মনে করো না। এদিকে দেখানো হয় পরমা শুধু বারবার আদিত্য আর সুদীপার দিকেই তাকিয়ে আছে। সুদীপা মন্দিরে আদিত্যকে বলে, এজন্যই আমি আপনাকে বলেছিলাম এই বিয়েটা না করতে। আমি তো আপনাকে বলেছিলাম আপনি এখান থেকে চাইলে চলে যেতে পারেন। আদিত্য বলে, তখন আমি তোমায় কি বলেছিলাম, তোমার কি সেটা মনে নেই? সুদীপা বলে, সব কাজ জোর করে করা যায় না। আদিত্য বলে, তুমিও তো নিজের ইচ্ছার বিরুদ্ধে আমায় বিয়ে করেছো, তাই নয় কি? সুদীপা বলে, আমার কথা ছাড়ুন, আমি আপনার কথা বলছি। আমার অন্তত আপনার মতন কাউকে কথা দেওয়া নেই। আদিত্য বলে, মানে? সুদীপা বলে, কিছু নয়, যান, ওখানে ওনারা আপনার জন্য অপেক্ষা করছেন, ওনাদের সঙ্গে কথা বলুন। আদিত্য সুদীপাকে বলে, তার আগে আমি তোমার সাথে কথা বলতে চাই। সুদীপা বলে, আমার সাথে? আদিত্য বলে, কেন, তোমার সাথে কি আমার কোনো কথা থাকতে পারে না? সুদীপা বলে, হ্যাঁ বলুন। আদিত্য সুদীপাকে বলে, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তোমার প্রতি সকল দায়িত্ব কর্তব্য আমি পালন করব। সুদীপা বলে, ব্যাস এতটুকুই? এই কথাটা বলতেই কি আপনি কথা বলা শুরু করলেন? আদিত্য বলে, সুদীপা, এছাড়া কখনো তুমি আমার কাছে অন্য কোনো কিছু আশা করবে না, কারণ আমি আরেকজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সুদীপা তখন আদিত্যকে বলে, আপনার কেন এটা মনে হলো যে আমি আপনার প্রতি কোনো আশা রেখেছি? আমার তো প্রথম থেকেই কথাটা জানা ছিল। আমি অযথা কেন আপনার থেকে কোনো কিছু আশা করব? অন্যদিকে আদিত্য সুদীপাকে এত কথা বলতে দেখে পরমার খুব কষ্ট হয়। পরমা মনে মনে বলে, আদিত্য, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি জোর করে বিয়েটা করেছো। জোর করে বিয়েটা করলে নতুন বউয়ের সাথে এত কথা কিছুতেই বলতে না। আদিত্য, আমি তো কখনো তোমার কাছে কিছুই চাইনি। তুমি তো নিজেই আমাকে প্রমিস করেছিলে, তুমি বলেছিলে তোমার জীবনে অন্য কেউ আসবে না। আমি তখন তোমায় বলেছিলাম যে তুমি এই প্রমিস রাখতে পারবে না। তুমি তো বলেছিলে আদিত্য, তুমি অন্য সবার মতন নয়, তুমি সবার থেকে আলাদা। তবে আজ তুমি কি করে সেই প্রমিস ভাঙলে? তুমি তো নিজেই প্রমাণ করে দিলে তুমি অন্য সবার মতোই। কথাগুলো ভেবে পরমার চোখ বেয়েও অঝরে জল ঝরতে থাকে। অন্যদিকে সুদীপা আদিত্যকে বলে, জোর করে যাকে বিয়ে করেছি তার থেকে যে কোনো কিছু আশা করতে নেই, এতটা বোধবুদ্ধি আমার অন্তত আছে। সুদীপা কথাটা শেষ করে আদিত্যকে নিয়ে অভিদের সামনে আসে। সুদীপার পিসি তখন সুদীপাকে বলে, দিদিমণি দেখো, এরা তোমার শ্বশুরবাড়ির লোকজন, দয়া করে আপনারা যদি নিজেদের পরিচয় দিতেন। পিসি বলে, এনাদেরকে প্রণাম করো, ওনাদের নিয়ে তো বড়বাবুর বাংলোতে যেতে হবে। এরপরে অভি বলে, তার আগে আমরা জানতে চাই ছোটদা ভাই, এসব কি হচ্ছেটা কি বল? আদিত্য বলে, এখানে যা কিছু হচ্ছে তোরা তো সবটাই দেখতে পাচ্ছিস, তবে এতটুকুই বলবো, এখানে যা কিছু হয়েছে সবটাই আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। সুদীপার পিসি বলে, বড়বাবু, হয়তো ভাই বিয়েটা ইচ্ছার বিরুদ্ধেই হয়েছে, কিন্তু তবুও তো আপনি বিয়েটা করেছেন, আর এই নবীনপুরের সবাই জানে আপনি আমার দিদিমণিকে ঠিক কতটা ভালোবাসেন। পিসির মুখে কথাগুলো শুনে পরমার চোখ দিয়ে আরো বেশি জল ধরতে থাকে। এরপরে অভি, সঞ্চালী, অনির্বাণ সবাই একে একে নিজেদের পরিচয় দেয়। সঞ্চালী তখন পরমাকে সুদীপার সামনে নিয়ে যায়। সঞ্চালী বলে, এ হলো আমাদের যা, আমারও বড় যা আর তোমারও বড় যা। জানো তো, আমাদের নতুন বৌদির সাথে আমাদের দাদা ভাইয়ের কিন্তু খুব ভালো বন্ধুত্ব আছে। তখনই সুদীপা বলে, জানি। কথাটা শুনে পরমা অবাক হয়ে সুদীপার দিকে তাকায়। সুদীপা বলে, আপনার নাম পরমা তো? আমি সুদীপা। এই বলে সুদীপা নমস্কার করে। পরমার তখন মনে পড়ে যায় এই সুদীপার জন্যই পরমার বিয়ের আসর থেকে আদিত্য ছুটে এসেছিল। এই সুদীপারই কত শত প্রশংসা করেছে আদিত্য। তবে কি আদিত্য বাধ্য হয়ে বিয়েটা করেনি? আদিত্য মন থেকেই সুদীপাকে বিয়ে করেছে? পরমার মনে চলে হাজারো প্রশ্ন। তো বন্ধুরা, কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।